ইতিহাস কি কেবল বইয়ের পাতায় থাকে, নাকি মিশে আছে ইঁট কাঠ পাথরের প্রতিটি ধূলিকণায়? মাঝে মাঝে ইচ্ছে করে সময়ের উল্টো স্রোতে হেঁটে গিয়ে একবার ছুঁয়ে দেখি সেই হারিয়ে যাওয়া দিনগুলো। চারপাশে নিস্তবতা আর আকাশে মেঘের ডমরু। প্রকৃতি যেন নিজেই চাইছে কোনো এক বিস্মৃত গল্পের কপাট খুলে দিতে। একসময় এখানে প্রতিধ্বনি ছিল উৎসবের, আজ এখানে শুধুই দীর্ঘশ্বাস। সময়ের সাথে সাথে জীর্ণ হয়েছে স্থাপত্য, কিন্তু তার গরিমা আজও অটুট। পথ চলতে চলতে হুট করেই সামনে আসে এমন কিছু অচেনা ঠিকানা, যা বারবার আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক বিস্মৃতির অতলে। আর কিছুটা দূরে মাতলা নদীর এই শান্ত জলরাশি যেন অনেক কিছু লুকোনো তার গভীরতায়। এই মাতলা সাক্ষী হয়ে গেছে কত যুগ বদলের। এই অদ্ভুত সব ঠিকানার সন্ধানেই আমাদের আজ এই অজানার যাত্রা। ঠিক কোথায় এলাম আমরা, আর কী রহস্য লুকিয়ে আছে এই অজানা জায়গাগুলোতে, তা জানতে আমাদের সাথে জুড়ে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা ভীষণ ভালো আছি। আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ভাবছো যে আমরা কোথায় চলে এসেছি, জঙ্গলের মাঝে এরকম একটা রাজবাড়ি। আজকে আমরা এসেছি বারুইপুরের কিছু রাজবাড়ি দেখতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোন কোন রাজবাড়ি আমরা দেখতে চলেছি। পুরোটা দেখলে ডেফিনেটলি তোমরা রোমাঞ্চিত হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একদম। কলকাতার চেনা ব্যস্ততা পেরিয়ে আজকের পথটা একটু অন্যরকম। আজকে আমাদের প্রথম গন্তব্য হরিনাভি, তারপর বারুইপুর এবং তারপর ক্যানিং। পুরনো রাজবাড়ি, হারিয়ে যাওয়া ইতিহাস এবং গ্রামের নিস্তবতার মাঝে আজ আমরা খুঁজে দেখব কলকাতার একেবারেই কাছে লুকিয়ে থাকা কিছু অজানা গল্প। তো চলো শুরু করি আজকের যাত্রা। আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে মাত্র 40 মিনিট দূরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 250 বছরের পুরনো হরিনাভি জমিদার বাড়িতে। তো চলো আমরা ভেতরে গিয়ে জমিদার বাড়ির কিছুটা অংশ রয়েছে সেটা আমরা ঘুরে দেখাবো। এই বৃষ্টির মাঝখানে আমরা হরিনাভি জমিদার বাড়িতে ঢুকছি। একটু আগে ভালোই বৃষ্টি হয়ে গেল এখানে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, মানে যেহেতু বর্ষাকাল সেই জন্য সবুজ পুরো ভর্তি চারিদিকটা, কিন্তু আরও সুন্দর লাগে, তাই না? দেখো, রাজবাড়ির তো খুব একটা বেশি অংশ এখানে বাকি নেই, মানে অধিকাংশ ভেঙে গেছে এখানে। তবে হ্যাঁ, যে এখানে মেন যে দ্রষ্টব্য যে এখানকার ঠাকুর দালান, সেটা এখনও বেঁচে রয়েছে। আমরা ঠাকুর দালান থেকে তোমার সামনে থেকে দেখাচ্ছি, এই সাইড থেকে যাই। এই দেখো, সামনে ঠাকুর দালানে আমরা উঠছি। এটা ঠাকুর দালানে দেখো একদম ভেতর থেকে। কি অসাধারণ! দেখো এখনো এই তোমার থামগুলোর কারুকার্য দেখলেই বুঝতে পারবে যে এখনো কত সুন্দরভাবে এগুলো ঠিকঠাকভাবে বেঁচে রয়েছে। 250 বছর আগে এই বাড়িটাই কত গমগম করতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। অনুষ্ঠান, এই বাড়িটার বয়স প্রায় হয়ে গেছে, প্রায় তোমাদের 300 বছরের কাছাকাছি। তিনশো বছরের একটা আভিজাত্য তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। এতটাই সুন্দর লাগছে এখান থেকে। এই ঠাকুর দালানটার আভিজাত্য তোমরা জাস্ট দেখো, এত বছরের পুরনো। ওটা আজও দেখলে গায়ে একটা শিহরণ জায়গা, ওটা দেখো। আর চারিদিকে দেখো, এই সাইডে আই থিঙ্ক এগুলোতে যত সম্ভব তোমাদের বাড়ি ছিল এখানে, আর রুম টুম ছিল, সেগুলো ভেঙে গেছে। পিছনে কিছু জায়গায় বেঁচে রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। দক্ষিণ কলকাতার কাছে এই হরিনাভি, আর এখানেই রয়েছে ঘোষ পরিবারের এই প্রাচীন জমিদার বাড়ি, যা স্থানীয় মানুষের কাছে রাজবাড়ি নামেও পরিচিত। প্রচলিত ইতিহাস অনুযায়ী একসময় এই অঞ্চল মদন মল্ল পরিবারের অন্তর্গত ছিল। কথিত আছে মহারাজ প্রতাপাদিত্যের সেনানায়ক মদন রায় এখানে এসে বসতি স্থাপন করেন। আর হরিনাভের নামের উৎপত্তি নিয়েও একটি লোককথা রয়েছে। সেটি অনুযায়ী মাটির নিচ থেকে পাওয়া হরি অর্থাৎ বিষ্ণুর মূর্তি এবং নাভি শব্দ থেকে এই নাম হয় হরিনাভি। এরপর 1752 সালে রামচন্দ্র ঘোষ কলকাতার সিংহ পরিবারের কাছ থেকে এখানে জমি কিনে বসতি স্থাপন করেন। তারপর হরমোহন ঘোষ এই জমিদার বাড়ির গুরুত্বপূর্ণ অংশ দুর্গা মণ্ডপ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেন। পরবর্তীকালে নবীনচন্দ্র ঘোষের সময়ে তৈরি হয় 16টি স্তম্ভের বিশাল এই নাট মন্দির।
তার আমলেই এখানে রাজ উৎসব ও রাসের মেলা শুরু হয়। তারপর থেকেই এই নাম রাসবাড়ি। এই বাড়ির সাথে গোপীনাথজিউ ও রাধা উপাসনা সম্পর্ক রয়েছে। পরে 1937 সালে হীরালাল ঘোষও তৈরি করেন একটি বিশাল রথ। কথিত আছে এই রথ টানতে প্রায় 30 জন মানুষের প্রয়োজন হতো। সামনে থেকে তোমাদেরকে দেখালাম মোটামুটি ঠাকুর ডালনটা এবং সারাউন্ডকে তোমরা দেখলে। এই ব্যাক সাইডে কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়ে দিই। এখন মনে হচ্ছে কিছু অংশ বেঁচে রয়েছে রাজবাড়ির। অ্যাকচুয়ালি রাজবাড়ি বলাটা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি জমিদার বাড়ি ছিল, ঘোষ জমিদার বাড়ি। দেখো ব্যাক সাইডে আমরা ঢুকছি। এখানে হয়তো কিছু এখনও বাসিন্দারা রয়েছেন, থাকেন হয়তো। এগুলো হয়তো কোনো রুম টুম ছিল, এখন এগুলো পুরোপুরি পরিবর্তিত হয়ে পড়ে রয়েছে। আর এই হচ্ছে একদম ব্যাক সাইডটা। আসলে একটু সাবধানে আসবে, কারণ প্রচুর ময়লা পড়ে রয়েছে এখানে, আর একটু সাবধানে পা ফেলবে। এখান থেকেও একটা ছোট কুলুঙ্গি ভেতর দিকে চলে গেছে, চারিদিক দিয়ে ঢোকা যায়। এইখান থেকে যাওয়ার চেষ্টা করছি। দুর্দান্ত। দেখো আজকে হয়তো এই রাজবাড়ির অবস্থা সত্যি খুব খারাপ। রাজবাড়ি নয়, বেসিক্যালি জমিদার বাড়ি, কিন্তু এর যে আভিজাত্য, মানে আজ থেকে প্রায় 300 বছর আগেকার যে আভিজাত্য, এখনও এখানে আসলে তোমরা ফিল করতে পারবে, ডেফিনেটলি ফিল করতে পারবে। তো বেসিক্যালি এই ছিল হরিনাবি জমিদার বাড়ির ইতিহাস, তোমার কাছে তুলে ধরার চেষ্টা করলে যতটা সম্ভব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হরিনাবি জমিদার বাড়ি দেখার পর এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য বারুইপুরের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের দিনে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বারুইপুর। বারুইপুর যে চৌধুরী বাড়ি, সেখানে আমরা প্রথমে গেছিলাম, বাট রেনোভেশনের কাজ চলছে। বাট তা বলে আমরা হতাশ হইনি, আমরা এসে গেছি সেকেন্ড একটা ডেস্টিনেশন, যেটার নাম হচ্ছে চৌধুরী কুঠি বাড়ি। ওটা চৌধুরী ফ্যামিলিরই একটা পার্ট বলতে পারো। তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো ওটা দেখো চৌধুরী কুঠি বাড়ির একটা পার্ট। তবে যে জায়গাটা দেখার জন্য আমরা আসলাম অ্যাকচুয়ালি বেসিক্যালি, সেটা দেখতে হলে একটুখানি তোমাদেরকে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। সামান্যটুকু জঙ্গল, বৃষ্টির জন্য একটু কাদাও হয়ে আছে, দেখে চল। জাস্ট তোমরা অবাক হয়ে যাবে জায়গাটা দেখলে। দেখো জঙ্গলের ভেতর দিকে আমরা এক্সকাভেশন করে ডাকছি, আর দেখো সামনে কি উঠেছে দেখতে পাচ্ছ। জাস্ট তোমরা এই কুঠি বাড়িটা দেখো। তোমরা এটা এক্সপেক্ট করেছিলে এখানে? জাস্ট তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি। এই আমরা ভেতরে ঢুকছি। ওহ, জাস্ট জায়গাটা দেখছো তোমরা, দুর্দান্ত দুর্দান্ত। এই ভেতরে তোমরা জাস্ট গাছগুলো দেখো, বিশেষ করে থামগুলোর গাছ দেখো। তোমাদের একটা জিনিস দেখায়, এটা একটা জিনিস পড়ার পর আমার একটুখানি কিরকম একটা অদ্ভুত লাগছে ব্যাপারটা। দেখো এখানে লেখা আছে 2008, 2008 সালে কেউ ওটা লিখেছিল, হাতে ছাপা রয়েছে, আমাকে বাঁচাও, আমি এখান থেকে বেরাতে চাই। মাই গড, এটা কে লিখেছিল এখানে? অদ্ভুত একটা ব্যাপার তো, গড নোজ। এইখান থেকে দেখো কি অসাধারণ লাগছে জায়গাটা, উপর থেকে ফাটল থেকে শিকড়গুলো বেরিয়েছে, আর জায়গাটা দেখো জাস্ট। এটা কেন ইউজ হতো, এই জিনিসটা কেন ইউজ হতো তোমরা কেউ জানো? কেন হতো বলতে পারবি? দেখো একটা জমিদার বাড়ি, কিছু অংশ এদিকে বেঁচে বেঁচে দেখতে পাচ্ছি আমি। আই থিঙ্ক এদিকে লোক থাকেও এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এইগুলো অবস্থা ভীষণ জড়ার জন্য, এত বছরের পুরনো বাড়ি, বিভৎস জড়ার জন্য এইগুলো। এই তো সামনে সাইকেলও রয়েছে, ডেফিনেটলি লোক এখানে থাকে। তবে যাই বলো, একটা অসাধারণ অনুভূতি পুরো জায়গাটার মধ্যে লুকিয়ে আছে। এটা তো এক্স্যাক্টলি এই পোর্শনটাই বড্ড সত্যি সত্যি একদম ভূতের ফিল লাগে। দেখো জাস্ট কীভাবে গাছের শেকড়গুলো নেমেছে এখানটাতে। এক্স্যাক্টলি এটাই বারুইপুরের চৌধুরী কুঠি বাড়ি। বাড়িটিকে ঘিরে স্থানীয়ভাবে নানা ইতিহাস ও গল্প প্রচলিত থাকলেও
দুর্ভাগ্যজনকভাবে এর নির্মাণকাল, প্রতিষ্ঠাতা এবং ঠিক কী উদ্দেশ্যেই বাড়িটি বানানো হয়েছিল সেসব নিয়ে নির্ভরযোগ্য কোনো লিখিত নথি আজ নেই। কুঠিবাড়ি নামটা থেকেই বোঝা যায় এই স্থাপনাটি বাংলা সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন জমিদারি ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং ব্রিটিশ আমলের বিভিন্ন প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রকে এই ধরনের বড় বড় স্থাপনা গড়ে উঠত। এখানে একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো, আমার এতক্ষণ চোখে পড়েনি, যেটা তোমাদেরকে দেখাই। দেখো, এই ঠাকুর দালানের ঠিক বাঁ দিয়ে একটা জায়গা দেখতে পাচ্ছি আমি। এই জায়গাটা একটা রুম মতো করা আছে, দেখতে পাচ্ছি আমি। দেখো, বাপরে, এখানে পাক্কা প্রচুর বৃষ্টি হয়। দেখো যে অবস্থার ওপর দিকটা, আর ভেতরে দেখতে পাচ্ছি কোনো একটা ফ্ল্যাশটা জ্বালি। এই মন্দিরটা অভিজ্ঞতা নতুন, উপরে কিছুটা সাপের মতো কিছুটা করা দেখতে পাচ্ছি, আর বিভৎস অন্ধকার ভেতরটা। এখানে একটা মন্দির করা আছে, এটা অভিজ্ঞতা নতুন দেখতে পাচ্ছি আমি, বাট জায়গাটা বিভৎস অন্ধকার, বিভৎস অন্ধকার। চল বাইরের দিকে যাওয়া যাক। তো বারুইপুরের 3 নম্বর যে জায়গা, বারুইপুর কুঠি রাজবাড়ি দেখার পরে আমরা ডিসাইড করলাম আমরা এবার ক্যানিংয়ের দিকে যাব, কারণ ক্যানিংও রয়েছে আর একটা পুরনো রাজবাড়ি। রাজবাড়ি বলাটা ভুল হবে, লর্ড ক্যানিংয়ের একটা বাড়ি রয়েছে ওখানে, অনেক পুরনো, মানে প্রায় 200-250 বছর পুরনো। তো ওটা আমরা দেখতে চলেছি এই মুহূর্তে। এখান থেকে ডিস্টেন্স প্রায় মোটামুটি ধরে নাও দেখাচ্ছে ওই 22 কিলোমিটার মতো বারুইপুর থেকে। তো আমরা চলেছি এবার ক্যানিংয়ের উদ্দেশ্যে এখান থেকে। তো আমরা আমাদের আজকের দিনের সবথেকে লাস্ট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে যে ক্যানিং হাউস। ক্যানিং হাউসের সামনে চলে এসেছি। এটা আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখানো যাক। আমরা ঢুকছি এবার ক্যানিং হাউসে। জায়গাটাতে এতটাই বৃষ্টি হয়েছে, পুরো স্লিপারি হয়ে গেছে চারদিকটা। আমরা সাইড দিয়ে দেখছি সামনের দিকে যাওয়া যায়, না মনে হয় না যাওয়া যাবে বলে। দেখো সামনে যাচ্ছি না, কারণ পুরো চারিদিকটা জলমগ্ন হয়ে রয়েছে। এখান থেকেই আপাতত দেখতে হচ্ছে জায়গাটা। ক্যানিং হাউস থেকে একটুখানি এগিয়ে এসে বাঁদিকে যে ব্রিজে আমরা দেখতে পাচ্ছ, এই যে ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা, এটা হচ্ছে ক্যানিং ব্রিজ। এই ব্রিজে ওঠার পরই বুঝতে পারবে যে প্রায় তোমরা সুন্দরবনের কাছাকাছি চলে এসেছো। দেখতে পাচ্ছ নিচে পুরো এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যেরই অংশ বলতে পারো। আর এই সামনেটা চলে গেছে একদম সোজা নদীর ধারে, একদম স্ট্রেট, ঠিক আছে। আর এই সাইডে তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। দেখো এখানেই অলরেডি ম্যানগ্রোভ ফরেস্টের কিছু কিছু পার্ট রয়েছে। আর একদম সোজা গেলে ক্যানিং, মানে ক্যানিং ইন দ্য সেন্স অফ মানে মাতলা নদী রয়েছে সামনে। তো আমরা একটু সামনে এগোবো, মাতলা নদীর একদম সামনের ব্রিজ পর্যন্ত দেখে আবার রিটার্ন করবো আমরা। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌখালি ব্রিজে। এটা হচ্ছে মৌখালি ব্রিজ। আর এই রাস্তাটা সোজা চলে গেছে। এটা কোথায় বললেন দাদা চলে গেছে সোজা? আচ্ছা, এটা মুন্সিতলা চলে গেছে, জীবনতলা। আচ্ছা, এই দিকটা সোজা জীবনতলার দিকে চলে গেছে দাদা বলছে। আর এই যে তোমাদের মাতলা নদী, এটা হচ্ছে মাতলা নদী। এখান থেকে সোজা চলে গেলে সুন্দরবন পড়ে যাবে একদম স্ট্রেট। আর এই জঙ্গলটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম ডেন্স এখান থেকে, একদম গভীর জঙ্গল। দেখো নদীর পাড়গুলো দেখলেই বুঝতে পারবে। আর দু সাইডে একদম চওড়া মাতলা নদী। আর আকাশটা তো কতটা নীল, আকাশটা দেখো জাস্ট তোমরা। এই ব্রিজ থেকে তোমরা জাস্ট মাতলা নদীর ভিউটা দেখো জাস্ট। এতটা মনোমুগ্ধকর পরিবেশ, এত সুন্দর নীল আকাশ আর এই সবুজের জঙ্গল,
অসাধারণ হয়েছে, অসাধারণ। দিনের শেষে মনে হলো আজ শুধু কয়েকটা জায়গা ঘুরে দেখিনি, সঙ্গে করে নিয়ে ফিরছি কিছু অচেনা গল্প, কিছু সুন্দর মুহূর্ত আর একটা দিনের অনেকটা স্মৃতি। হয়তো জায়গাগুলো আবারও বদলে যাবে, কিন্তু আজকের এই মুহূর্তগুলো আমাদের মনে সারা জীবন থেকে যাবে। কারণ ভ্রমণ মানে শুধু কোথাও পৌঁছানো নয়, কিছু মুহূর্তকে নিজের করে নিয়ে ফিরে যাওয়া। আজকে জার্নিতে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। उस गली में कभी तेरा ना हुआ, जहाँ से जमाने को गुजरे जमाना हुआ। मेरा समय तो वहीं पे है ठहरा हुआ। बताऊं तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। आवाज़ है कोई ना हो जरा, बेकरार है बात करने को, कहने दो इनको जरा।